নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সুখেন্দু নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই চ্যানেলের প্রথম পডকাস্ট হিসাবে বিশেষ অতিথি রয়েছে অচিন্ত মণ্ডল মহাশয়। অচিন্ত দাকে ওয়েলকাম নিউজ চ্যানেলের পক্ষ থেকে। তো আজ কিছু কথা অচিন্তদার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। উনি রাজনৈতিক একটি দলের সঙ্গেও বিগত 10-15 বছর ধরে যুক্ত রয়েছে। সেই ব্যাপারেও কিছু প্রশ্ন আমরা করব, উনি আমাদের সঙ্গে উত্তর দেবে। ওয়েলকাম অচিন্তদা। ধন্যবাদ। আচ্ছা অচিন্তদা, তুমি কত সাল থেকে রাজনীতি করছো, মানে সরাসরি ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত কত সাল থেকে? সরাসরিভাবে মানে রাজনীতির সাথে যুক্ত আছি 1980 সাল থেকে প্রায় আছি আমি। আচ্ছা, নিশ্চয়ই তুমি প্রথম জীবনে তোমার রাজনীতির দল ছিল কংগ্রেস। হ্যাঁ, তখন থেকেই কি তুমি কোনো পদে হোল্ড করতে, মানে বুথ প্রেসিডেন্ট, কনভেনার, না কর্মী হিসাবে ছিলে? তখন আমি কর্মী হিসেবেই ছিলাম। আচ্ছা, কত সাল থেকে তুমি কোনো রাজনৈতিক দলের বা সক্রিয়ভাবে রাজনীতিতে এসে কোনো পদ পেয়েছো? তখন হচ্ছে কংগ্রেসের আমলে তো তখনও মানে তোমার প্রেসিডেন্ট পদে ছিলাম। তারপরে যখন কত সালে কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিল? তখন হচ্ছে ধরুন 92 সালে তখন 92 সালে তুমি কোন বুথের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলে? আমি নুনটিয়া বুথের। নুনটিয়া বুথের পুরো নাম কি? নুনটিয়া নুনটিয়া হচ্ছে জুনিয়র হাই স্কুল যেটা আছে সেই বুথ বুথে। তখন তো নিশ্চয়ই বুথ একটাই ছিল। না, তখন একটা ছিল না, তখনও দুটো ছিল? তখনও দুটো ছিল। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীকালে যখন দেখলে রাজ্যে একটা পালাবদলের সময় এসেছে, কংগ্রেস যাওয়ার পথে সিপিএম যখন আসলো, তখন তোমার রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সব থেকে স্মৃতিতে ধরে রাখার মতন একটা ঘটনা, যেটা রাজনীতিতে তুমি বুঝতে পেরেছিলে যে সত্যি রাজনীতি খুব টাফ জিনিস। মানে ধরো তুমি কংগ্রেসের লোক, সিপিএম আসবে, তোমার নিশ্চয়ই তো একটা প্রতিরোধ করতে হয়েছে। সেই সময়কার একটা এমন ঘটনা, যে ঘটনাটা তোমার স্মৃতিতে এখনো আছে, একটা ঘটনা, অনেকগুলো নয়, যেটা সব থেকে বেশি মাথায় এখন তোমার, ওই সিপিএম এর সেই ঘটনাটা তোমাকে এখনো সারা জীবন মনে করিয়ে দেয় যে আমি রাজনীতিতে পিছিয়ে পড়লাম, কংগ্রেস হেরে গেল দলটা, সিপিএম রাজ্যে চলে এলো, সরকার গঠন করলো। সেই একটি ঘটনা তুমি আমাদেরকে বলো। তখন হচ্ছে তোমার সিপিএম এর পঞ্চায়েত নির্বাচন নির্বাচন কত সালের? পঞ্চায়েত নির্বাচন 85 বা পঞ্চায়েত নির্বাচন। তখন হচ্ছে বুথেই হচ্ছে ভোট গণনা হতো, ব্যালটের পেপার? ব্যালটের মাধ্যমে হতো। আমরা মানে ছিলাম তোমার বুথ এজেন্ট হিসাবে ছিলাম, কাউন্টার এজেন্ট হিসেবে ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে যখন মানে ওরা বুথ, জিতে গেল, তুমি ভোট গণনার দিন বলছো, টেবিলে গণনার টেবিলের কথা বলছো? হ্যাঁ, সেই দিনেতেই যেই ইনকলাব জিন্দাবাদ বলে সবাই না, যখন এক্স্যাক্টলি গণনার সময় কি হয়েছিল? গণনার সময় হচ্ছে ওরা কিছু ভোটে এগিয়ে আছে, আমরা মানে কংগ্রেস দল পিছিয়ে আছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু তোমার সঙ্গে কি হয়েছিল? আমার সঙ্গে হয়েছিল যে ইনকলাব বলে আমাকে তিনি নিয়ে গিয়ে আমাকে মানে বড় বড় বাঁশের মাথায় লাল ঝান্ডা ছিল, সেই লাল ঝান্ডা দিয়ে মারা হলো। আমি তখন ওখান দিয়ে পালানোর চেষ্টা করছি, আমাকে ঘিরে কেন তখন তোমার কাউন্টিং টেবিলে কাউন্টিং অফিসার, ইলেকশনের কর্মরত পুলিশ প্রশাসন তোমাকে সেইভাবে সাহায্য করেন? না না, সে কেউ ছিল না। কেউ ছিল না বললে তো হবে না, প্রশাসন তো থাকবে ইলেকশন কাউন্টিং টেবিলের কাছে। পুলিশ অত ছিল না, তখন অত ছিল না। তখন হচ্ছে হয়েছে মারধর হয়েছে, তখন ওদেরই তখন সিপিএম এর মানে একজন আমাকে তখন বাঁচাতে হলে বলে ও ছেলে, তোর শুধু মারছিস কেন? যিনি বাঁচাতে এসেছিল তার নামটা কি তুমি আজকে মিডিয়ার সামনে বলতে চাও? তার নাম হচ্ছে ললিত মুখার্জি। ললিত বাবুকে চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। একটা মানুষকে আক্রমণ
থেকে বাঁচানোর জন্য। তো আমরা এই মুহূর্তে বুঝতে পারছি অচিন্তদা, তোমার সঙ্গে কোনো একটা সময় ইলেকশন পারপাস খুব খারাপ ঘটনা ঘটেছিল, কিন্তু যেটা তুমি বলছো এটা তো কোনোদিন বাস্তব কথা হতে পারে না, যে ইলেকশনের কাউন্টিং টেবিলেতে কোনো কাউন্টিং অফিসার নেই, কোনো পুলিশ নেই, তাহলে সেই কাউন্টিং রেজাল্টটাকে কিভাবে বৈধতা দেওয়া হবে? তখন সিপিএম এর জন্য অত পুলিশ তখন ছিল না, অত পুলিশ ছিল না। মোটামুটি ওই বুথ বুথ মানে এতেই যে যে স্কুলে বুথ তুমি হতো। একটা কংগ্রেসের বুথ এজেন্ট হিসাবে ভারতের সর্বভারতীয় বৃহত্তর রাজনৈতিক দল ভারতবর্ষে, যখন তুমি দেখছো কাউন্টিং টেবিলে কোনো প্রশাসন নেই, ইলেকশনের কমিশন নেই, তুমি কাউন্টিং টেবিল ছেড়ে দলের সাহায্য কেন নিলে না? দল তো আমাদের দল তো ছিল, আমাদের দল পিছনে ছিল সব হচ্ছে আমি নিচে তোমাকে নিচে হচ্ছে ত্রিপল পাতা ছিল, সেখানে হেসাক নিয়ে সব বসেছিল। যেই ওদের আমি ইনকলাব জিন্দাবাদ বললো, তারা সবাই পালিয়ে গেল। আমাদের দলের ছেলেরা আমরা রয়ে গেলাম। এবার আমাদের উপর অত অকথ্যভাবে মারধর করা হতো। তারপর আহ, রাস্তাঘাটে গেলে টুন টিটকিরি, বিজয় মিছিলেতে আমাদের বাড়িতে বড় বড় বোম পড়তো। হ্যাঁ, তারপর গাছ বোম ফাটানো হতো। আমার দাদা রাত্রেবেলা সেগুলো তো রাজনৈতিক রেজাল্ট আউট, মানে ইলেকশনের রেজাল্ট আউটের পরের কথা বলছো। আমি হ্যাঁ, তোমাকে রেজাল্ট যেদিন ঘোষণা করা হবে বা কাউন্টিং চলছে সেই সময় করার কথা বলছি। প্রশাসন নেই, ইলেকশন কমিশনের লোক তোমার কাছে নেই, তুমি সর্বভারতীয় বৃহৎ সেই পরিবেশে কংগ্রেস অত বড় একটা দল সারা দেশে লিড করছে, হ্যাঁ, যখন সেখানে যে প্রিসাইডিং অফিসার ছিল বুথের, তিনি হচ্ছে সমস্ত ওই ব্যালট পেপারগুলো গুনে, তো একটা একটা করে এ হতো, মানে সমস্ত 50টা করে বান্ডিল। প্রশাসন নেই, প্রিসাইডিং অফিসার ভুল করছে বুঝতে পারার পরেও তুমি একটা কংগ্রেস এজেন্ট হিসাবে কেন দলের শীর্ষ নেতৃত্বের সাহায্য নিলে না? কি তখনকার দিনে যোগাযোগ মাধ্যম এইরকম ফোনের মতন উন্নত ছিল না না বলে? না না, তখন এসব এত ফোনও ছিল না, মিডিয়াও ছিল না, পুলিশও তো ছিল না। হ্যাঁ, তখন শাসক দল যেতে এসে তারাই যা করতো তাই। সেই জন্যই কি আজকে এই সুখেন্দু নিউজ একটা ছোট্ট ইউটিউব চ্যানেলের কাছে তুমি তোমার সরাসরি এই মন্তব্য করতে পারছো এবং ইন্টারভিউ দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে তো যাতে তুমি অতীতে ন্যায় বিচার পাও ভবিষ্যতে, যাতে তোমার সঙ্গে ভবিষ্যতে এরকম আর না হয়। জনগণই ন্যায় বিচার দিয়ে দিয়েছে। ওদের এরকম গুন্ডামির জন্য ওদেরকে জনগণ প্রত্যাঘাত করেছে। প্রত্যাঘাত করে আহ, অন্য দলকে শাসন শাসন করার জন্য শাসনভার তুলে দিয়েছে। আচ্ছা, বেশ। তো সিপিএম এর 34 বছর রাজত্বে তুমি তো যেভাবে রাজনীতিটা দেখেছো, সেই জায়গা থেকে আজকে তুমি তৃণমূলের বুথ কনভেনর। আমি যদি ভুল না করি, তুমি উম, বেশ বিগত কয়েক বছর, লাস্ট 5, 7, 10 বছরের মতন তৃণমূলের বুথ কনভেনর। সিপিএম এর রাজত্বে এই বুথ কনভেনর শব্দটা কি ছিল না এই তৃণমূলের সময় এসেছে? না, বুথ কর্মীরা ছিল, বুথ কর্মীরা ছিল, বুথ কর্মীরা ছিল। তাহলে আহ, সিপিএম এর পিরিয়ডে তোমার কাছে তোমার বুথ কনভেনর কে ছিল, এখন যেখানে তুমি বুথ কনভেনর সরকারে? তখনকার দিনে যে বুথ কর্মীরা ছিল, একটু বয়স্ক লোক ছিল। কি নাম তার? সুধীর মান্না। সুধীর মান্না মহাশয় কতদিন ছিল সিপিএম এর আমলে আপনার বুথে বুথ কনভেনর? উম, ধরুন হচ্ছে তোমার একদিকে ছিল সন্ন্যাসী বেড়াও ছিল, বুথ কর্মীরা হিসাবে সন্ন্যাসী বেড়াও ছিল। বলুন, তারাও মানে ওদের দাপটে, সিপিএম এর দাপটে কিছু করতে পারেনি, এবং এর দিকে তোমার কর্মীর দিকে মানে মানে কোনো কোনো প্রশাসনিক ভাবে সহায়তাও করতে পারেনি। বেশ, এবার যাই তোমার একটু পার্সোনাল লাইফে। সেই সময় করা, যেই সময় করা তুমি যোগ্যতাই হোক বা সিলেকশন প্রসেসের মাধ্যমেই হোক, কোনো একটা সময় শুনেছি আমি তুমি প্রাইমারি চাকরির প্যানেলে নাম তুলতে পেরেছিলে। সেই প্যানেলের ব্যাপারে একটু আমাদেরকে বলো, কিভাবে তোমার চাকরিটা হলো না বা কারা এর পেছনে দায়ী? আমাকে যখন আমার দেখলো যে আমি গেলাম, আমার সমস্ত লেখা পরীক্ষায় পাস করলাম। তারপর হচ্ছে পরীক্ষা কোথায় হয়েছিল? এতে কলকাতায় হয়েছিল। তা তারপর আমার দিকে মৌখিক পরীক্ষা ডাকা হলো হাওড়ায়। সেখানেও
আমার দিকে হাওড়ায় মানে হাওড়ায় ওই আমাদের এখন যেটা প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিস, ওই সেটা অফিসে? আমি ঠিক বলতে পারবো না, আচ্ছা, আমাদের যাই হোক। তখন, হ্যাঁ বেশ তখন বেশ। বলেছিল, তখন মৌখিক আমাদের, পরীক্ষাও হয়েছিল, হ্যাঁ হ্যাঁ প্যানেলেও তোমার নাম হ্যাঁ, উঠেছিল। নামও ছিল। তারপর তখন আমরা কি করলাম, আমাদের যেহেতু আমাদের গ্রামের হচ্ছে এ তোমার সভাপতি, তাকে গিয়ে বললাম যে ঘটনা, বলে ও এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়, ওটা আমরা কোনো দল ফল কোনো বাছাবাছি, দলের কোনো বাছাবাছি করছি না। হ্যাঁ, তুমি যখন যে নিশ্চয়ই তুমি পাবে, তোমার বায়োডাটাগুলো দিয়ে যাও। আমার সমস্ত বায়োডাটাগুলো মানে বিশ্বাসের স্বরূপ দিয়ে দিলাম। দেখলাম যে আমাদের আর কিছু হলো না। হ্যাঁ, যারা বুড়ো তারা, যারা হচ্ছে 58 বছর, 57 বছর, তার দিকে দিয়ে দেওয়া হলো, আর আমাদের আর কার ডাক আর পড়লো হয়েছে না। দেখার দরকার নেই, কে কিভাবে পেয়েছে দেখার দরকার নেই, যেহেতু তোমারটা গেছে, কিভাবে গেছে সেটা যদি আমাদেরটা গেছে, আমাদেরটা তো করেই তো তার দিকে দিয়েছে না, আমাদেরটা তো কে পেয়েছে, কিভাবে পেয়েছে, আমরা সে চ্যানেলের নাম পক্ষ নাম থেকে আমি আমাদের বলছি না। জানার কথা নয়, জানার এইভাবে দরকার। দিয়েছে ওরা, তো ওরা আমি দিয়েছে। বলছি তোমার প্যানেল থেকে নামটা বাদ দিল কে? সেটা কেউ জানবো, সেটা দল দিয়েছে, তখন যে শাসক দল ছিল, সে শাসক দল দিয়েছে, তাহলে সিপিএম। তুমি আমাদের চ্যানেলে স্বীকার করছো যে সরকারি প্যানেলেতেও রাজনৈতিক নেতাদের দাপট আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তখনকার দিনে যেটা হতো, দলের লোক ছাড়া কোনো কিছুই পেত না। আমার বোকামি, আমি কেন যে তার তার কাছে সমস্ত বায়োডাটা নিয়ে গেলাম। তোমার এই কথাতে যদি আমি বলি, তাহলে কংগ্রেসের সরকারে থেকে তুমি কাজ করে তুমি কেন কোনো কাজ পাওনি? কি তুমি করে যখন পাবো? বলছো সরকার, আমার 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 যে সময়টা কংগ্রেস মানে চলে গেল, তারপর তো সিপিএম জোয়ানো হলো, যার 34 বছর জগদ্দল পাথরের মতো ছিল। আমরা সেখানে আমরা কি করে পাবো একটা কোনো কিছু একটা মানে বেশ রেসিডেন্স তুমি বলতে চাইছো, রেসিডেন্স রেসিডেন্স সার্টিফিকেট দিতে চায় না। বেশ তুমি অঞ্চলেতে রেসিডেন্স সার্টিফিকেট আমাদের ঘোরানো হতো, দিনের পর দিন ঘোরানো হতো। বেশ তুমি বলতে চাইছো যে কংগ্রেসের বেনিফিশিয়ার টাইমে আমি ছিলাম না, আমি লিড করিনি, আমি কংগ্রেস যাওয়ার পথে লিড করেছি। তুমি যখন কংগ্রেস চলে গেছো, লিড করেছো, আমরা বুঝলাম, কিন্তু তোমার প্যানেলটাকে যারা ছেড়খানি করলো, মানে তোমার নাম বাদ দিয়ে একটা অন্য কারো নাম ঢোকানো, যাই হোক যেই করুক, তুমি সেই দিন থেকে বুঝতে পেরে গেছো বা জেনে গেছো সরকারি এমপ্লয়মেন্ট প্যানেলকেও রাজনৈতিক নেতারা ছেড়খানি করা সম্ভব। সেই জন্য ভবিষ্যতে এই যে আমাদের চাকরি, এসএসসির মাধ্যমে, পিএসসির মাধ্যমে এত নিয়োগ, এত দুর্নীতি, এত লেনদেন, এটা তোমার কাছে কি মনে হয়, স্বাভাবিক কি অস্বাভাবিক ঘটনা? দেখো, যারা চাকরি মানে দিতে গেছে, তাদের মনে মনে একটা আশা হয়েছে যে আমরা পাবো। আর চাকরি প্রার্থীদের কথা আমি জিজ্ঞেস করিনি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে সরকারি প্যানেল, সরকার থেকে প্যানেল হয়েছে, সিলেক্ট হয়েছে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নামকে আগুপিছু করা যায়, এটা একটা সরকারি মানে এটা একটা রাজ্যের বা কেন্দ্রের নেতা, রাজনৈতিক নেতার পক্ষে সম্ভব? এই কথাটা তুমি কতটা বিশ্বাস করো বর্তমান পরিস্থিতির সাথে, যেহেতু পিএসসি এসএসসির এত গ্রুপ ডি শিক্ষক নিয়োগের দুর্নীতি সামনে আসছে কোর্টের মাধ্যমে, ছেলে মেয়েদের চাকরি কখনো চলে যাচ্ছে, কখনো থাকছে, এই খবরের ভিত্তিতে তোমার কি মনে হয় যে এটা কি নেতাদের পক্ষে সম্ভব, প্যানেলকে ছেড়খানি করা? আমার মনে হয়েছে তখন যারা করেছে তারা আমার প্রতি, আমি একটা অন্য দল করতাম বলেই আমার প্রতি তার মানে ইনডাইরেক্টলি তুমি বলতে চাইছো রাজনৈতিক নেতাদের পক্ষে সম্ভব এই প্যানেলকে আগুন নিচু করে কিন্তু আমি তো দেখেছি, ধরুন বর্তমান যে শাসক দল আছে, আমি তো দেখছি যে অন্য দলের লোকেরাই তো বেশি তো মানে চাকরি আর রাজনৈতিক পেয়েছে। পরিসংখ্যান নেয়ার জন্য আমি তো তোমাকে চ্যানেলে আমার ডাকিনি, আমি তোমার পার্সোনাল প্রবলেমটাকে নিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার লোকাল মানুষকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি বেনাপুরে একটি, এই জায়গাটার নামটা কি সেটা তুমি হয়তো বলতে পারবে ভালো করে, জায়গাটার নাম কি? বেনাপুর কিশোরপুরে। কিশোরপুরের মাঠে আমি তোমার ইন্টারভিউটা নিচ্ছি, যাতে কোনো কেউ ডিস্টার্ব না করে, খুবই খোলামেলা কথা এটা, তোমার ব্যক্তিগত জীবন আর আমার হয়েছে, আমি তাই বলছি। তুমি ইনডাইরেক্টলি হয়তো এটা বলতে চাইছো যে সরকারি যে প্যানেলগুলো হয় চাকরির, সেখানেতে রাজনৈতিক নেতাদের ক্ষমতা আছে প্যানেলের মেম্বারদেরকে কাউকে আগিয়ে আনা, কাউকে পিছিয়ে আনা, কাউকে বাদ দেওয়া। তো এই সমস্যাটার জন্য বর্তমান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব কঠিন একটা
চাকরি হারা দিশাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গা থেকে আমি তোমার ইন্টারভিউটা নিয়ে খুব গর্বিত। আশা করবে এটা আমার চ্যানেলে পুরোটাই আপলোড হবে, সবাই দেখবে। লোকাল যারা রয়েছে, আমার 200 সাবস্ক্রাইবারের মাত্র একটা চ্যানেল, ইউটিউব সুখেন্দু নিউজ চ্যানেল, এতে তোমার কোনো অসুবিধা হবে না তো? যা বললাম সত্যি বললাম, এতে যদি কেউ এ পায়, কষ্ট পায়, তাতে আমার আমার কিছু করার নেই। ধন্যবাদ অচিন্তদা আমার চ্যানেলে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে যদি কোনোদিন আবার সময় হয়, আপনাকে নিয়ে আমি আবার একটা এই ধরনেরই পডকাস্ট আমার দর্শকের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ বলো। ধন্যবাদ।